ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, আহ, মহিলা শিক্ষার্থী নির্যাতিত হয়েছেন। নির্যাতনটা অবশ্য শারীরিক নির্যাতন না, মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এই খবরটি আপনারা সবাই জানেন। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেই ভিডিওটা, আমি দেখিনি। তবে আমি এর সমসাময়িক কয়েকটি ভিডিও দেখেছি, যেখানে দেখেছি যে একদল তৌহিদি জনতা শাহবাগে পুলিশ থানা ঘেরাও করে তাকে মুক্ত করে আনার জন্য গত রাত্রে অনেক চেষ্টা করেছেন। অবশেষে তারা সফল হয়েছেন, তবে অবশ্যই সেটা কোর্ট থেকে তিনি মুক্ত হয়ে মাথায় পাগড়ি, বুকে কোরআন শরীফ নিয়ে বের হয়ে আসছেন। আমার কোনো বলতে বাধা নাই যে এই বিজয়টি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে, মানে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। দেখুন, আমি একটা সময়ের গল্প বলি, আপনারা অনেকেই হয়তো জানবেন। সম্ভবত 2002 সালে, আমরা তখন আমার বিবিএর শেষ পর্যায়ে, এক সকালবেলা আমরা লাইব্রেরিতে পড়ছিলাম। কতিপয় ছাত্রী এসে লাইব্রেরিতে শুধু বলল যে আমাদের হলে, শামসুন্নাহার হলে পুলিশি নির্যাতন হয়েছে, এবং তখনকার সময় এক ছাত্রীর নাম খুব পরিচিত ছিল, লুসি সম্ভবত। তিনি ছাত্র দলের একজন নেত্রী ছিলেন। তার সহযোগিতায় পুলিশ শামসুন্নাহার হলে ঢুকে ছাত্রীদের নির্যাতন করেছেন, মানে তাদেরকে ধরেছেন, পিটিয়েছেন বা এমন কিছু করেছেন। এই কথাটি শুধু বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে বলার পরে মিনিটের মধ্যে সব জায়গায় ছড়িয়ে গেল। হল থেকে, প্রশাসনিক বিল্ডিং থেকে, বিভিন্ন জায়গা থেকে বের হলাম আমরা। বের হয়ে ঘণ্টাখানেক মধ্যে পুরো আন্দোলন দানা বেঁধে উঠল, এবং সে আন্দোলন এমন একটা জায়গায় পৌঁছলো যে পরবর্তীতে হল ভ্যাকেন্ট করার নির্দেশনা আসলো। তারপরে আমরা হল রেখে বিশ্ববিদ্যালয়ের স্পেশালি রাজু চত্বর থেকে শুরু করে গুরুদ্বারা নানক সাহেব পর্যন্ত এই অঞ্চলটা মুক্তাঞ্চল ঘোষণা দিলাম। তারপরে পরের দিন শাহবাগে ব্যারিকেড ভেঙে আমরা মুক্তাঞ্চলে আবার ফেরত আসলাম। কোহিনুর নামে এক বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন, যিনি আমাদের সৈয়দ আনোয়ার স্যারেরকে পিটিয়ে পা ভেঙে দিলেন। আমার মনে আছে যে আমরা দেয়াল টপকিয়ে কোনো রকম বেঁচেছিলাম। যখনই বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে আসছিলাম, সেদিক থেকে ছাত্রদল আমাদেরকে ধাওয়া দিচ্ছিল, আর অন্যদিকে পুলিশ। মানে জলে কুমির ডাঙায় বাঘ। সেই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে একসময় সরোয়ার্দী উদ্যানের ভিতর চলে যাই। সেখান থেকে একে একে আমরা শহীদ মিনারে জমায়েত হই, এবং সেখান থেকে আন্দোলন করে, অনশন করে আনোয়ারুল্লাহ চৌধুরী, যাকে আমরা জানোয়ারুল্লাহ চৌধুরী বলতাম, এবং প্রক্টর সহ সবাইকে আমরা নামিয়ে আমরা ফেরত আসি। সে হচ্ছে আমাদের আন্দোলনের কথা। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সেই ছোট্ট একটা আন্দোলন, যেখানে শুধু পুলিশের নির্যাতন, মানে পুলিশ হয়তো বা লাঠিপেটা করেছিল বা কিছু করেছিল, সেখান থেকে একটা ভিসি পর্যন্ত নেমে গিয়েছিল। এখন আপনারা আসেন যে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, সে বীর ভেসে, গলায় গাঁদা ফুলের মালা, গাধা ও একটা, সেই গাধাকে গাঁদা ফুলের মালা পরিয়ে বুকে কোরআন শরীফ দিয়ে নিয়ে এসেছেন। আমি জানি না কাদের সুবিধার্থে এই কাজগুলো করা হচ্ছে। আর সেগুলো নির্দ্বিধায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, মানে এখন ছোট বন্ধুরা যারা আছেন বা এখন যারা শিক্ষার্থীরা আছেন, তারা মেনে নিয়েছেন। ভাই, আমাদের সাথে আর আপনাদের মূল্যবোধের পার্থক্য হচ্ছে ওই জায়গায় যে আপনারা আসলেই সত্যিকার অর্থে সুবিধাবাদী। আমাদের সময় এতটা সুবিধাবাদ চিন্তা করতাম না। আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করবেন চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী, আর আমি সেটা দায়িত্ব মাথায় পেতে নিয়ে মুখ বন্ধ করে আমরা হলে থাকব, এবং এমন তৌহিদি জনতা তৈরি হয় না পৃথিবীতে যারা সেই লোককে ছাড়িয়ে নিয়ে আসতে পারে এবং বীর ভেসে আসতে পারে। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে ইউনূস স্যারের জমানায়। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যদি শুনতে পারেন, আমি আপনার একজন প্রিয় শিষ্য হিসেবে বলছি, স্যার এটি আপনার জমানায় হয়েছে। এটি অন্য কোনো রাজনৈতিক জমানায় হওয়ার সম্ভাবনা না। সেটা বিএনপি না, সেটা আওয়ামী লীগ না, এমনকি জামাত থাকলেও এটা মনে হয় হতো না। কিন্তু আপনার আরেকটা ব্যর্থতার তিলক আপনার কপালে জমেছে স্যার। আর কত আমাদেরকে এই অসম্মানের মুখোমুখি করবেন? হ্যাঁ, বলতে পারেন যে আইন তার নিজস্ব গতিতে চলছে, এবং তিনি বিচারিক
কাঠগড়া থেকে তিনি মুক্তি পেয়েছেন। স্যার, এই ব্যাপারটা তো আপনি জানেন যে ওই ছাত্রীকে ভয় দেখানো হয়েছে এবং তার পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিল না। এই যদি হয় বাংলাদেশ, এই বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় আপনি চিন্তা করতে পারেন। আপনি গর্বের সাথে বলতে পারেন যে সব ভালো হচ্ছে বাংলাদেশে, সব কিছু নিয়ে আমি গর্বিত, আগের চেয়ে অনেক ভালো হয়েছে, ফেসিবাদ পালিয়েছে। কিন্তু এত সহজ না। কেন আপনাকে বলছি স্যার? আমাদের বলার জায়গা খুব একটা জায়গা নাই দেখে আপনাকে বলছি। এরপরে বলছি, এই যে সার্ভিস আলম থেকে শুরু করে যারা আছেন, আপনারা কোথায়? আপনাদের কি মুখ বন্ধ না আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়েন না বা পড়েন নাই? যদি পড়ে থাকেন আপনাদের অবস্থান কোথায়? আপনারা কেন একবার দাঁড়িয়ে বললেন না যে এই বিশ্ববিদ্যালয়ে আমি চাইনি যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে আমার বোনকে লাঞ্ছিত করা হবে? আপনারা বাংলাদেশে রাজনীতি করবেন, আপনারা কচু করবেন, কচু। কারণ আপনাদের দেখে বুঝতে পারছি যে আপনারা সুবিধাবাদ। অথবা আরেকটা জিনিস আমি বলি বারবার, আপনারা জামাত বা এই ইসলামিক দলের একটা শেয়ার হোল্ডার। মানে লিমিটেড কোম্পানি আছে না, বিভিন্ন লিমিটেড কোম্পানিতে বিভিন্ন জায়গায় শেয়ার থাকে। সো জামাতের একটা শেয়ার হচ্ছে আপনাদের কাছে, আপনারা হচ্ছেন জামাতের একটা শেয়ার। এই শেয়ারটা হয়তো এইখানে আছে, একটা সময় হয়তো আপনারা বের হয়ে আসবেন, জনগণের জন্য হয়তো আরেকটা রূপে ধরা দিবেন। তাই আপনারা কোনো কথা বলছেন না। দেখেন, আমার এক বন্ধু কয়েকদিন আগে একটা গল্প বলেছিল, গল্প না, সে বলেছিল একদম যখন খুব প্রথম দিকে 5ই আগস্টের পরবর্তী সময়ে সে আমাকে মামা ডাকে যে মামা দেখ, আমার পরার মধ্যে কয়েকটা শর্ট প্যান্ট আছে আর তোর মামির কয়েকটা সালোয়ার কামিজ আছে, ঠিক আছে, দুজনে আমার বন্ধু। এখন আমার কাছে মনে হচ্ছে কয়দিন পরে আমি যখন রাস্তায় নামবো আমারে বলবে যে ভাই, এই যে হাঁটুর উপরে যে কাপড় উঠে পরতেছেন শর্ট প্যান্টটা, এটা না পরলে হয় না। আর তোর মামিরে বলবে ওই বাজারে যখন শপিং করতে যাবে বা শাড়ির দোকানে যাবে তখন বলবে আপা এই একটু ঘোমটাটা পরলে হয় না, আপনার মাথায় একটু কাপড় দেওয়া দরকার না, এটা বলবে। ও কিন্তু এখন থেকে 5 মাস আগে আমাকে এটা বলেছিল, আর এই 5 মাস পরে এসে এটা বলছে। হ্যাঁ কাবুল, তোর কথা দেখ কিভাবে ফলে। মামা, তুমি একটা সময় গালি দিতা, গালিকে শিল্প বানিয়েছিলা, ঠিক আছে? ভীষণ প্রয়োজনও মনে করছি তোমাকে একদিন ডেকে একটু গালি দেওয়াতে হবে, যে সেই গালিকে শিল্প পর্যায়ে যে তুমি নিয়ে গিয়েছিলে, গালির এত শৈল্পিক উপায় তুমি দিতা, আমার মনে হচ্ছে তোমাকে একদিন হায়ার করে সে গালি দেওয়াতে হবে। গালি ছাড়া এই জাতির কোনো আসলে মুক্তি নাই। আমরা যতই ভালোভাবে বলি না কেন, আমরা একটি দুঃসময়ের মধ্যে যাচ্ছি, আমার দেশ একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা যারা আপনারা যারা এখনও চিন্তা করেন যে ভালো কিছু হবে বাংলাদেশকে নিয়ে, বা বাংলাদেশকে আপনারা সংস্কার করে পরিবর্তন করে নতুন কিছু নিয়ে আসবেন, কিচ্ছু হবে না। হয়তো বা হবে, অল্প একটু পরিবর্তন হতে পারে, কিন্তু আপনারা যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন সেই পরিবর্তনের স্বপ্নে বিভোর না থেকে আসুন, রিয়েলিস্টিকলি চিন্তা করুন, মেনে নিন রিয়ালিটি বন্ধু। আপনারা হারিয়েছেন অনেক কিছু, বাকি দিনগুলোতে আর যাতে না হারানো হয়। আমরা একটি সেকুলার বাংলাদেশ চাই, একটি বর্ণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটি ধর্ম বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটি নীতি নির্ধারিত একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বিশেষ শ্রেণী সুবিধা পাবে না, সেখানে কোটা থেকে বের হয়ে এসে নতুন কোটার চাপে আমরা না ডুবে যাই। মুক্তিযোদ্ধার ভাতা আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছিল বোঝা, এখন নতুন মুক্তিযোদ্ধার ভাতা আরও মাথায় চাপছে, কোটা মাথায় চাপছে। তাই যেই যা বলুন না কেন, স্বার্থই আসল, স্বার্থের বাইরে কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তবে আমার বিশ্ববিদ্যালয় তুমি ভালো নাই, কারণ তোমার শিক্ষার্থীরা স্বার্থপর, তারা এখনও জানে না কিভাবে দাঁড়াতে হয় তার স্বার্থের জন্য, কিভাবে দাঁড়াতে হয় একটা নির্যাতিত শিক্ষার্থীর জন্য। আমার বিশ্বাস এই বিশ্ববিদ্যালয়ের হলগুলো হয়তো আর দখলদার বাহিনী থেকে মুক্ত হয়েছে, কিন্তু মানবিক মূল্যবোধের জায়গা থেকে মুক্ত হওয়া দরকার। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আপনারা রুখে দাঁড়াবেন, আপনারা দাঁড়াবেন এই ধর্মীয় সন্ত্রাস বা ধর্মীয় মূল্যবোধকে ব্যবহার করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।